আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের লেকচারে স্বাগতম। আজকে আমরা 6.3 স্টার্ট করব, অর্থাৎ হাইপারবোলা বা অধিবৃত্ত। তার আগের লেকচারগুলোতে কিন্তু আমরা উপবৃত্ত নিয়ে আলোচনা করে আসছি, রাইট? এবং একটা মজার বিষয় হচ্ছে, উপবৃত্তে তুমি যা যা শিখে আসছো তার ম্যাক্সিমাম জিনিসপত্রই অধিবৃত্তের সাথে মিল আছে। এবং যতগুলো ম্যাথ দেখবো সবগুলো ম্যাথ হচ্ছে উপবৃত্তের ম্যাথের মতোই, একই টাইপের ম্যাথ। বুঝছো? শুধুমাত্র উপবৃত্ত এবং অধিবৃত্তের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, যে বেসিক পার্থক্যগুলো আমরা প্রথমে জানবো। ঠিক আছে? সো চলো শুরু করি। যে আমরা সবাই জানি এটা কি একটা, এটা হচ্ছে উপবৃত্ত, রাইট? আচ্ছা, তোমাদের যদি আমি জিনিসটা বোঝানোর জন্য একবার জাস্ট বোঝানোর জন্য বলা আর কি। ধরো উপবৃত্তটা এরকম আছে না, অধিবৃত্তটা হবে এইরকম, দুই পাশে হচ্ছে ফেটে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? যেমন ধরো এই যে এটা হচ্ছে একটা অধিবৃত্তের গ্রাফ। ঠিক আছে? তুমি জাস্ট খেয়াল করে দেখো, এই যে উপবৃত্তটা, এটার বৃহদক কোথায় ছিল বলো তো? এক্স অক্ষ বরাবর। এখন ধরো এটা ডিমের মতো, ধরো চিন্তা করো, ধরো এখানে ফেটে দিচ্ছি, ফেটে হচ্ছে দুই ভাগ করে ফেলছি। তাহলে দেখো এই গ্রাফটা হচ্ছে আমাদের একটা অধিবৃত্তের গ্রাফ। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো তো, আমি যদি জাস্ট এই পাশটার কথা চিন্তা করি, এটা কিন্তু একটা উপবৃত্তের মতো, রাইট? আবার যদি আমি পরাবৃত্তের মতো। আবার আমি যদি এই পাশটার কথা চিন্তা করি, এটাও কিন্তু এটা কি পরাবৃত্তের মতো। বাট এদের পার্থক্যগুলো কীরকম না কি, এগুলো আমরা কনিক্সের একদম বেসিক ধারণা থেকে নিয়ে আসছিলাম, রাইট? জাস্ট আমি কনসেপ্টগুলো বোঝানোর জন্য আমি বলতেছি যে কি একটা পাশ কি পরাবৃত্তের মতো। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো, যেহেতু এই জিনিসটা এই অক্ষের দিকে হা করছে, এক্স অক্ষের দিকে হা করছে, তার এক্স অক্ষের ভিতরের দিকে পাওয়া যাবে কি উপকেন্দ্র পাওয়া যাবে, আর বাইরে হচ্ছে এখানে একটা নিয়ামক রেখা বা নিয়ামক রেখা পাদবিন্দু জেড পাওয়া যাবে। অর্থাৎ যদি আমি তোমাদের এখানে নিয়ামক রেখার অঙ্কন করে ফেলি, এই যে এখানে হবে সেই নিয়ামক রেখাটা। বুঝছো? আচ্ছা, খেয়াল করে দেখো, আমি জাস্ট তোমাকে উপবৃত্তের অধিবৃত্তের পার্থক্যগুলো এখন একটা একটা করে বলবো। সো যদি এই পাশও চিন্তা করি, এটা উপবৃত্তের মতো, তাহলে এখানেও কি একটা উপকেন্দ্র দেওয়া আছে এস, এখানে একটা কি আছে বলো তো, উপকেন্দ্র এস দেওয়া আছে, আর তার বাইরে ধরো একটা নিয়ামক রেখার পাদবিন্দু, তাকে আমরা ধরো জেড প্রাইম ধরলাম, আর এটা হচ্ছে এখানে কি হবে, একটা নিয়ামক রেখা হবে। ধরো এটা হচ্ছে আমাদের সেই Z1 Z2 নিয়ামক রেখাটা। ঠিক আছে? তাহলে উপবৃত্তের মতো অধিবৃত্তেও দুইটা কি থাকবে, দুইটা উপকেন্দ্র থাকবে আর দুইটা নিয়ামক রেখা থাকবে। ঠিক আছে? উপকেন্দ্রে যেমন কি থাকে, কেন্দ্র থাকে না সি, এখানেও কিন্তু কেন্দ্র সি থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমি তোমাদের এখানেই একটা একটা করে কিছু পার্থক্য লিখবো আর কি। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা হচ্ছে তোমাদের ছোট করে দিই এটা। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। সো তোমরা তোমাদের খাতার মধ্যে দুইটা পার্ট করো। একটা পার্টে হচ্ছে উপবৃত্ত আর একটা পার্টে লিখবো অধিবৃত্ত। ঠিক আছে? আমি তোমাদের কিছু বেসিক পার্থক্য দেখাবো আর কি। তোমরা উপবৃত্তের কিন্তু স্ট্যান্ডার্ড সমীকরণ শিখে আসছো, রাইট? দেখো, উপবৃত্তের প্রথমে যে স্ট্যান্ডার্ড সমীকরণটা ছিল, সেটা ছিল এক্স স্কোয়ার কি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু কি 1, তাই না? আমরা উপবৃত্তের সমীকরণ একটাই শিখছি, যেখানে কি হয় এ একবার ইজ গ্রেটার দেন বি হয়, অথবা কি বি একবার ইজ গ্রেটার দেন কি হয়, এ হয়, রাইট? আচ্ছা, খেয়াল করে দেখো অধিবৃত্তের গ্রাফগুলা কীরকম হবে। অধিবৃত্তের গ্রাফগুলা জাস্ট এখানে প্লাসের জায়গায় একটা মাইনাস হবে, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, এখন মাইনাসটা বলো তো কার আগে? মাইনাস হচ্ছে ওয়াই এর আগে, আর এক্সের আগে কি প্লাস। তুমি মাথায় রাখবা, যেটা আগে থাকবে যার আগে প্লাস থাকবে, অধিবৃত্তটা হচ্ছে ওই অক্ষের দিকে হা করবে, ওই অক্ষের দিকে কী করবে, হা করবে। ধরো এই যে এই যেটা হচ্ছে তোমার সমীকরণটা, এই সমীকরণের জন্য কি আমাদের এই অধিবৃত্তটা কি হবে। কিন্তু ধরো আমি তোমাকে যদি বলি যে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে অধিবৃত্ত কীরকম হবে? তাহলে অধিবৃত্ত কিন্তু এই ধরনের হবে, এই যে তোমার ওয়াই অক্ষের দিকে হা করবে। এই অধিবৃত্তটা যেমন কি এক্স অক্ষের দিকে হা করবে,
আর এই অধিবৃত্তটা কি ওই অক্ষের দিকে হা করবে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করে দেখো আর কি কি পার্থক্য থাকতে পারে। তোমার এই যে এই সমীকরণটা কিন্তু এ এবং বি এর মানের উপর ডিপেন্ড করে চিত্র চেঞ্জ হইতো, রাইট? যদি এ ইজ গ্রেটার দেন বি হইতো, যদি এ ইজ গ্রেটার দেন বি হইতো, তখন উপবৃত্তটা হইতো কি এক্স অক্ষ বরাবর বৃহদক্ষ। আর যখন বি ইজ গ্রেটার দেন এ হইতো, তখন কিন্তু ওয়াই অক্ষ বরাবর কি হইতো বৃহদক্ষ। বাট এখানে কিন্তু এ আর বি এর মানের উপর কোনো কিছু যায় আসবে না, এখানে ডিপেন্ড করবে কে আগে, যে আগে তার দিকে হা করবে, যে আগে তার দিকে কী করবে হা করবে। এই যে পার্থক্যটা বললাম এটা হচ্ছে আমাদের সমীকরণের পার্থক্য। কার পার্থক্য? সমীকরণ। এবার আসো উৎকেন্দ্রিকতার মধ্যে কি পার্থক্য আছে খেয়াল করো। আমরা অধিবৃত্তের সমীকরণ শিখছিলাম উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে √1 মাইনাস ছোট স্কোয়ার ডিভাইডেড বাই কি বড় স্কোয়ার, অর্থাৎ এটার জন্য কি এই উৎকেন্দ্রিকতা। আর যদি এটার জন্য বের করি তাহলে ইকুয়াল টু কি √1 মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, এরকম ছিল না? আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে খেয়াল করো, এখানে মাইনাস ছিল উপবৃত্তের ক্ষেত্রে, আর অধিবৃত্তের ক্ষেত্রে হবে সিম্পলি প্লাস, অর্থাৎ √1 প্লাস। এখন কি ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার এই ধরনের কোনো কাহিনী আছে কি না? না, এই ধরনের কোনো কাহিনী নাই। খেয়াল করে দেখো, যার আগে মাইনাস থাকবে, যার আগে মাইনাস থাকবে সেটা থাকবে উপরে, আর যার আগে প্লাস থাকবে সেটা থাকবে নিচে। তাহলে এটার জন্য হচ্ছে এই উৎকেন্দ্রিকতাটা হবে। আর ইকুয়াল টু যদি √1 প্লাস, এটার জন্য দেখো এটা আগে প্লাস না, সো এটা নিচে থাকবে, আর যার আগে মাইনাস থাকবে সেটা উপরে থাকবে, অর্থাৎ এটার জন্য হবে এই উৎকেন্দ্রিকতা। তাহলে আগে ছিল আমাদের উপবৃত্তের ক্ষেত্রে কি মাইনাসের হিসাব, এখন জাস্ট কি হয়েছে প্লাসের হিসাব। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা আমরা আরও কিছু পার্থক্য দেখি। এবার আসো, ধরো এখানে হচ্ছে তোমার কেন্দ্র হচ্ছে সি, উপকেন্দ্র এস, নিয়ামক রেখার পাদবিন্দু কি জেড, এই তিনটা এখানে আমরা জানি। ঠিক এখানেও কি কেন্দ্র সি, এস উপকেন্দ্র, জেড কি নিয়ামক রেখার পাদবিন্দু। এগুলোতে কি নেই, কোনো পার্থক্য নাই, এগুলো যা আছে একদম হুবহু সেম থাকবে। আচ্ছা আর কি কি থাকতে পারে, ধরো এ প্রাইম, তো মনে আছে যেটা উপবৃত্ত যদি এক্স অক্ষ বরাবর বৃহদক্ষ থাকতো, তাহলে এ প্রাইমকে আমরা কি বলতাম বৃহদক্ষ বলতাম না, বৃহদক্ষ বলতাম, তাই না? আবার যেটা হচ্ছে কি ওয়াই অক্ষের দিকে থাকতো একে আমরা কী বলতাম ক্ষুদ্র অক্ষ, যদি ছোট হইতো আর কি, তাই না? বাট এইখানে তোমার যেদিকে হা করেছে, যেদিকে তোমার হা করেছে সেই এ থেকে এ প্রাইম যে দূরত্বটা, এ প্রাইম দূরত্বটা তাকে বলা হয় আর অক্ষ। মনে রাখার জন্য বলতেছি যে যেহেতু এক্স অক্ষকে আড়াআড়িভাবে ছেদ করেছে, সো যেই পয়েন্টে ছেদ করছে সেই পয়েন্টের দূরত্ব হচ্ছে আর অক্ষ, বা বলা হয় আর অক্ষের দৈর্ঘ্য। আর বি প্রাইম দেখো এখানে কিন্তু এই অধিবৃত্তের মধ্যে কিন্তু কোথায় বি প্রাইম আছে এটা কিন্তু জানা নাই, জানা আছে আমাদের কারো? এটা আমরা পরে জানবো। আপাতত ধরো এখানে বি প্রাইম আছে, ঠিক আছে? বি প্রাইম যেহেতু ওয়াই অক্ষের উপর এবং ওয়াই অক্ষকে অধিবৃত্তটা ছেদ করে নাই, সো এটার নাম হচ্ছে অনুবন্ধী অক্ষ বলা হয়, অনুবন্ধী অক্ষ। আমি আবার বলতেছি বি প্রাইমের দৈর্ঘ্যটা কোন মানে কতটুকু হবে এটা আমি একটু পরে বলতেছি, জাস্ট তুমি পার্থক্যটা বুঝো। বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ ছিল, আর এখানে অধিবৃত্তের ক্ষেত্রে যে অক্ষের দিকে হা করবে তাদের দূরত্ব হচ্ছে আর অক্ষ, আর যে অক্ষের হা করবে না সেই দূরত্বটা হবে কি অনুবন্ধী অক্ষ। অনুবন্ধী অক্ষটা কতটুকু দূরত্বের মধ্যে হবে সেটা আমি একটু পরে বলতেছি, ঠিক আছে? আচ্ছা এবার আসো এখানে উপবৃত্তের ক্ষেত্রে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল 2 ছোট স্কোয়ার বাই এ, মানে 2b স্কোয়ার বাই এ, মনে আছে? আর এখানে কি হবে, এখানে তোমার দেখতে হবে যে কে পরে, মানে অধিবৃত্তের ক্ষেত্রে আসলে যে পরে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কোয়ার বাই এ। ও মানে আবার বলতেছি যে 2b স্কোয়ার বাই এ যদি তোমাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে সেটা হচ্ছে এই সমীকরণের জন্য যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর যদি ওয়াইটা আগে থাকে তাহলে এখানে হবে এ, এখানে হবে কি বি। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমাদের এই যে পার্থক্যগুলো আছে জাস্ট তুমি এই পার্থক্যগুলো একটু মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা এবার আমি তোমাদের কিছু মিল দেখাই, মানে মিল বলতে ম্যাক্সিমাম জিনিসপত্রই মিল আছে, শুধুমাত্র আমি কিছু জিনিস তোমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিই। যেমন তুমি স্ট্যান্ডার্ড সমীকরণ যখন শিখছিলা তখন
উপবৃত্তের কেন্দ্র ছিল কত 0,0 ছিল না, পরে এ বিন্দুর স্থানাঙ্ক ছিল কি +-a,0 ছিল না, পরে বি বিন্দুর স্থানাঙ্ক ছিল কি 0, +-b ছিল না, মনে আছে এস কি ছিল বলো তো +-a,0 ছিল না, আবার জেড কি ছিল +-a/e,0 ছিল না। এই সবগুলা অধিবৃত্তের ক্ষেত্রেও সেম, অধিবৃত্তের ক্ষেত্রেও সেম, বুঝছো, কোনো চেঞ্জ নাই। ক্লিয়ার? আচ্ছা, সো মোটামুটি তোমরা এই জিনিসগুলো একটু নোট ডাউন করো, দেন আমরা সামনে হচ্ছে আগাবো আর কি। আচ্ছা সামনে আগায় যাই, খেয়াল করো এই যে দেখো, এটা হচ্ছে আমরা এবার অধিবৃত্তের একটি স্ট্যান্ডার্ড সমীকরণ আমরা হচ্ছে মানে নিছি, যে স্ট্যান্ডার্ড সমীকরণটা হচ্ছে তোমার কি এক্স অক্ষের দিকে হা করছে, ঠিক আছে। তাহলে এই স্ট্যান্ডার্ড সমীকরণ থেকে আমরা বিভিন্ন জিনিস এখন বের করবো আর কি, ঠিক আছে। আমি অলরেডি তোমাকে দেখাই ফেলছি, তার উপর হচ্ছে আবার একটু বের করে দেখাবো। সো এবার চিত্র থেকে আমরা এই স্ট্যান্ডার্ড সমীকরণটা বের করব। তুমি জাস্ট এটা মাথায় রাখো যে যেহেতু অধিবৃত্তটা হচ্ছে কি এক্স অক্ষের দিকে হা করছে, তাহলে এক্স অক্ষটা কী হবে আগে হবে, মানে এক্স এর মানটা হবে আগে। তাহলে আমাদের যে সমীকরণটা দাঁড়াবে, এই সমীকরণটা হবে x² ডিভাইডেড বাই a² মাইনাস y² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু কত 1। এটা উৎকেন্দ্রিকতা কত হবে √1 প্লাস b² বাই a², ঠিক আছে। আচ্ছা এখানে কেন্দ্র কত বলো তো, কেন্দ্র হচ্ছে তোমার 0,0, পরে সি থেকে এ এর দূরত্ব ধরা হয় এ, তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক +-a,0, মনে আছে ওই যে আগেরটার মতোই আর কি। আচ্ছা আর ওয়াই অক্ষ বরাবর হবে বি, বি এর দৈর্ঘ্যটা এখন দেখাই নি আমি, এটা পরে দেখাবো, 0, হচ্ছে বি, ঠিক আছে। আচ্ছা এবার সি থেকে এই যে সি থেকে এস এর দূরত্ব হচ্ছে এই, সি থেকে এস এর দূরত্ব কি এই, তার মানে এস বিন্দুর স্থানাঙ্ক হবে +-a,0। সি থেকে জেড এর দূরত্ব হচ্ছে a/e, তার মানে এটা হবে +-a/e,0। আমি জাস্ট কোনো প্রমাণে যাচ্ছি না, জাস্ট আমি তোমাকে পার্থক্যগুলো দেখিয়ে আমি মেইন কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। আচ্ছা এগুলো গেলো বিন্দুর হিসাব। দৈর্ঘ্য কি কি হইতে পারে, দৈর্ঘ্য আগের মতোই, যা যেখানে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ নাই, এখানে কি আছে বলতো আর অক্ষ, আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, আর অনুবন্ধী অক্ষ তার দৈর্ঘ্য হচ্ছে 2b, ঠিক আছে। আর এস থেকে এস এর দূরত্ব 2ae, জেড থেকে জেড এর দূরত্ব 2a/e, এগুলো তো আমরা পারবোই, রাইট। আর দেখো রেখাগুলা কি হবে, রেখাগুলা সব কোন অক্ষের সমান্তরাল বলো তো, রেখাগুলা সব হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এক্স গুলো সামথিং এই যে এখানে মানগুলো দেওয়াই আছে, তাহলে আমি যদি উপকেন্দ্রিক লম্ব রেখা বের করতে চাই তাহলে এক্স ইকুয়াল টু জাস্ট লিখবো +-a, আর যদি আমরা নিয়ামক রেখা বের করতে চাই তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে +-a/e, জাস্ট এইভাবে বের করে ফেলবো, বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কি আমরা অধিবৃত্ত এবং উপবৃত্ত মানে কম্পেয়ার করেই পড়ে ফেলতে পারি, বোঝা গেছে? পারবো এটা? এখন তুমি বলো যদি অধিবৃত্তটা যদি ওয়াই অক্ষের দিকে হা করতো, তাহলে এখানে কি ওই যে সব আগের মতো বিই b/e এরকম হয়ে যেত, রাইট। আর অক্ষ হইতো 2b, অনুবন্ধী অক্ষ হইতো 2a, পরে এখানে হচ্ছে মানগুলো একটু চেঞ্জ আসতো, ওয়াইগুলো সামথিং হইতো, রাইট। পারবো? তাহলে আমরা একটা কাজ করি, তোমরা এটা লেখার পর আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথ প্রবলেম সলভ করি, দু একটা ম্যাথ প্রবলেম সলভ করলে দেবা তোমাদের এই আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মাথায় রাখো আমি কিন্তু অধিবৃত্তের কোনো প্রমাণে যাই নাই, কোনো সাধারণ সমীকরণে যাই নাই, কোথাও যাই নাই, ডিরেক্ট আমরা উপবৃত্তের সাথে তুলনা করে অধিবৃত্তের সমীকরণগুলা তোমাদের সামনে উপস্থাপন করতেছি যেন তোমার মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা এবার আসো, সো এখানে ওই যে পার্থক্যগুলো লিখছিলাম না, এই পার্থক্যগুলো এখানে দেওয়া আছে, আমি তোমাদের যা যা লিখে দিচ্ছিলাম এখানে তাইতেই দেওয়া আছে, তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সো আমরা সামনে আগাই। আচ্ছা এখানে অনেকগুলো ম্যাথ আছে, ঠিক আগের মতোই তোমাকে সমীকরণ দিয়ে দিবে, বিভিন্ন জিনিস বের করতে বলবে। সো আমরা এখানে 2-3টা সমীকরণ নিয়ে কাজ করবো এখন। খেয়াল করো এখানে বলছে 9x² - 16y² ইকুয়াল টু কি 144। সো আমরা শুরুতে কি করবো, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব, তাই লিখবো x² ডিভাইডেড বাই 144 দিয়ে ভাগ করলে কত হবে 16 মাইনাস y² ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু কত 1। সো এখান থেকে আমরা লিখতে পারি x² ডিভাইডেড বাই 4² y² ডিভাইডেড বাই
3 স্কোয়ার ইকুয়াল টু কত 1। দেখো এখানে এ বড় নাকি বি বড় ডাজেন্ট ম্যাটার, এটা মানে কোন অক্ষরটা আগে, এক্স অক্ষরটা আগে না, তাহলে আমরা শিওর যে অধিবৃত্তটা কোন অক্ষরের দিকে হাঁ করবে, অধিবৃত্তটা এক্স অক্ষের দিকে হাঁ করবে। তাহলে কেন্দ্র হচ্ছে তোমার 0,0 আর এখান থেকে এক্স অক্ষের দিকে হচ্ছে কি অধিবৃত্তটা হাঁ করিবে। সো এখান থেকে হচ্ছে এই যে অধিবৃত্তটা হচ্ছে এরকম একটা অধিবৃত্ত হবে। তাহলে এসটা কোথায় হবে, ভিতরে হবে, এখানে এস প্রাইমটাও ভিতরে হবে, বাইরে কি হবে জেড, এখানে বাইরে হবে কি জেড প্রাইম। সো এইভাবে কি আমরা অধিবৃত্তটা ড্র করব, কিন্তু আমাদের তো বিভিন্ন জিনিস বের করা লাগবে। তার আগে হচ্ছে আমাদের ই এর মানটা আগে বের করে ফেলতে হবে। তাহলে ইকুয়াল টু কত হবে √1 প্লাস যেটা পরে সেটা হবে উপরে, মানে বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি এ স্কোয়ার। সো এখান থেকে যেটা আসবে, এখানে আসবে 5/4, 5 কত 4। তাহলে আমরা ই এর মানও পেয়ে গেছি, এ এর মান বি এর মান সব পেয়ে গেছি। তাহলে আমরা এখন থেকে ওই যে বিন্দুগুলো বের করে ফেলতে পারবো। সো তুমি চিন্তা করো বিন্দুগুলো কি হইতে পারে। এখানে কেন্দ্র যেটা আগের মতোই, কেন্দ্র হবে 0, কত 0, রাইট। এ বিন্দু, এ হচ্ছে +-a,0, সো এখানে এর মান হচ্ছে 4 দেন 0। বি হচ্ছে কত বলো তো 0, +-b, বি হচ্ছে 3, তাই না। পরে এস, এস কত হবে বলো তো +-ae, 0, এখানে এর মান কত, এখানে এর মান হচ্ছে 4 আর এর মান হচ্ছে তোমার 5/4, 0, 4 4 কি কাটা, তাহলে এখানে আসবে কত +-5, 0। বুঝতে পেরেছ, ঠিক আছে। এখানে জেড যেটা, জেড হবে +-a/e, তাহলে a/e, 0, তার মানে হচ্ছে এখানে +-16 ডিভাইডেড বাই 5, কত 0। বুঝতে পেরেছ, ক্লিয়ার। তাহলে তুমি আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য কি 2a, তার মানে 8, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত 2b, মানে 6। পরে হচ্ছে তুমি এই যে উপকেন্দ্রিক লম্ব রেখা বের করতে পারবা না, নিয়ামক রেখা বের করতে পারবা না। উপকেন্দ্রিক লম্ব রেখা কত হবে, উপকেন্দ্রিক লম্ব রেখা হবে x = সামথিং +-5, আর z1 z2 যেটা নিয়ামক রেখা সেটা হবে x = কত +-16/5। বোঝা গেছে, ক্লিয়ার। আর অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য লিখে ফেলো। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হয় বলো তো, এখানে হবে 2b²/a, 2b²/a, 2 × 9 ডিভাইডেড বাই 4, এত হবে আর কি, যে 9/2 হবে। ক্লিয়ার। তাহলে এটা গেল আমাদের কি একটা ম্যাথ, ঠিক আছে। সো তোমরা সেম আর একটা ম্যাথ করবা, যে ম্যাথটা কি এবার ওয়াইটা আগে। সো ওয়াইটা যদি আগে হয় বুঝতেই পারতেছো, এখানে আমরা যদি ভাগ করে ফেলি এখানে আসবে 9, এখানে হচ্ছে কত আসবে 16 = 1, তার মানে এখানে আসবে y² ডিভাইডেড বাই 3² মাইনাস x² ডিভাইডেড বাই 4² = 1। কে বড় কে ছোট ডাজেন্ট ম্যাটার, কে আগে ওয়াই আগে, তার মানে ওয়াই অক্ষের দিকে হাঁ করবে। তাহলে ওয়াই অক্ষের দিকে যদি হাঁ করে, ওয়াই অক্ষের দিকে যদি হাঁ করে, ওয়াই অক্ষের দিকে যদি হাঁ করে, তাহলে এবার এগুলা কিন্তু বি বি প্রাইম, নট এ এ প্রাইম। কিন্তু আমি তোমাদের আগেও বলছিলাম উপবৃত্তের ক্ষেত্রে যে এ সবসময় x অক্ষ বরাবর, বি সবসময় অক্ষ বরাবর। সুবিধাবাদী কারা, এস এবং জেড, তারা হচ্ছে সুবিধা অনুসারে কি চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। এখন ক্ষমতা কার হাতে, ক্ষমতা হচ্ছে ওয়াই এর হাতে, এই জন্য তারা ওয়াই অক্ষের দিকে চলে গেছে। সো এটা হচ্ছে এস, এটা হচ্ছে কি এস প্রাইম। এখানে ধরো কোথাও একটা এ এ প্রাইম আছে আর কি, আমরা জানি না, পরে দেখব। সো এখানে জেড আর এখানে কি বলতো জেড প্রাইম। বুঝা গেছে। তাহলে আমাদের এখান থেকে আমরা ই এর মানটা বের করতে পারবো। ই মানে √1 প্লাস যেটা পরে সেটা আগে, মানে উপরে যেটা আগে সেটা কি নিচে, ঠিক আছে। তাহলে এখানে আসবে 5/3 আসবে এবার। আচ্ছা, তাহলে আগের মতো আমরা কেন্দ্র বের করতে পারবো। কেন্দ্র কত হবে বলো, কেন্দ্র হবে আগের মতোই 0, দেন তোমার এ হবে কত, এ চেঞ্জ হবে না, +-a, 0 হবে, প্লাস এর মান তো 4, তাহলে +-a, 0। বি কত হবে 0, +-b, বি এর মান হচ্ছে কত এখানে 3, রাইট। দেন এস, এস কোন দিকে চলে গেছে এবার, ওয়াই অক্ষের দিকে চলে গেছে। তাহলে এবার কিন্তু +-a, 0 হবে না, 0, +-be হবে। তাহলে এখানে হবে 0, +-be, বি এর মান 3 আর ই এর মান হচ্ছে তোমার 5/3, তাহলে 3 3 কি কাটা,
আর জেড হবে 0 কমা প্লাস মাইনাস বি বাই ই। সো এখানে যেটা হবে সেটা হবে 0 কমা প্লাস মাইনাস 9/5, ঠিক আছে। আচ্ছা, আর এস দিয়ে যে রেখাটা যাবে সেটা কি S1 S2, সেটা হবে y ইকুয়াল টু সামথিং। আর জেড দিয়ে যেটা যাবে Z1 Z2, সেটা হবে কি y ইকুয়াল টু প্লাস মাইনাস 9/5। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, আর বলো তো এবার আর অক্ষ কোনটা? এবার বলো আর অক্ষ কোনটা? আর অক্ষ কিন্তু এবার বি প্রাইম। বুঝতে পারছো? আর অক্ষ হচ্ছে এবার বি প্রাইম, তার মানে 2b। সো 2 ইন্টু 3 হবে ইকুয়াল টু হবে 6। আর অনুবন্ধী অক্ষ এবার কিন্তু এ প্রাইম। অনুবন্ধী অক্ষ হচ্ছে এ প্রাইম, সেটা হচ্ছে 2 ইন্টু 4, দ্যাট মিনস কত 8। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে বলো তো এবার? এবার হবে 2a² বাই বি। ঠিক আছে? সো একটা আমরা এক্স অক্ষ বরাবর নিলাম, আর একটা কি নিলাম? ওয়াই অক্ষ বরাবর নিলাম। সো এটা তোমরা তুলে ফেলো সবাই। এবার আসো যে আমাদের যদি কেন্দ্রটা 0,0-তে না হয়, তাহলে আমাদের যদি অন্য কোনো জায়গাতে কেন্দ্র হয়, তাহলে সেই ধরনের ম্যাথগুলো আমরা কীভাবে করব? আমরা অলরেডি উপবৃত্তের ক্ষেত্রে করে আসছি, রাইট? সেম টু সেম এখানেও হবে। ধরো যে এই ম্যাথটা যদি আমাদের দেখো কেন্দ্র কিন্তু আবার 0,0-তে হবে না, আর এটা স্ট্যান্ডার্ড ফর্মেও নাই, তাহলে আমাদের প্রথম কাজ কি? স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়া। তাহলে চলো আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাই আগে। দেখো স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার প্রসেসটা কি? তুমি এক্সের দ্বিঘাত আর এক্সের একঘাতকে একসাথে নিয়ে আসবা। এক্সের দ্বিঘাত আর এক্সের একঘাতকে একটা ব্রেকেটে নিয়ে আসবা। ওয়াইয়ের আগে মাইনাস, সো মাইনাসটা কমন নিলাম। দেন ওয়াইয়ের দ্বিঘাত আর ওয়াইয়ের একঘাতকে আমরা একটা ব্রেকেটে রাখলাম, আর ধ্রুবকগুলো সব ওই পাশে পাঠাই দিলাম। তাহলে এখানে ধ্রুবক হবে কত? প্লাস 16। এবার আমরা এখানে যার দ্বিঘাত তার সহগকে কমন নিয়ে ফেলবো। তাহলে 9 যদি কমন নেই, এখানে আসবে x² প্লাস 8x, এখানে 16 কমন নিলে আসবে y² প্লাস 2y ইকুয়াল টু 16, তাই না? এবার এখানে তুমি ভিতরে ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। তার ফর্মুলা কি হবে? x² প্লাস 2ab প্লাস কি b²। আর এখানে হচ্ছে সূত্র অ্যাপ্লাই করার জন্য কী লাগবে? y² প্লাস 2y ইন্টু 1 প্লাস 1² ইকুয়াল টু এই পাশে 16 ছিল আগে থেকে, কিন্তু আর ঝামেলা হয়েছে। এখানে তুমি কত অ্যাড করছো? 16 অ্যাড করছো না? 16 আর 9 144 অ্যাড করছো, তাহলে এই পাশে অবশ্যই কি 144 কি অ্যাড করা লাগবে। আর এখানে কি -16, দেখো এখানে 1 অ্যাড করছো না, তাহলে -16 ইন্টু 1 মানে -16। সো -16 যদি এই পাশে অ্যাড করছো, এখানেও কি -16 অ্যাড করতে হবে। বুঝতে পারছো? তার মানে আমাদের আলটিমেটলি কি দাঁড়াইলো হচ্ছে x প্লাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 144। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো যে আমরা যদি এবার 144 দিয়ে ভাগ করে দেই, তাহলে এখানে আসবে x প্লাস 4 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 16 মাইনাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 9 ইকুয়াল টু 1 না? দেন আরেকটু মডিফাই করলে x প্লাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4² মাইনাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3² ইকুয়াল টু হচ্ছে 1। এবার দেখো সব কিছু মডিফাই করা শেষ, আমাদের স্ট্যান্ডার্ড ফর্মেও চলে আসছে। তাহলে এখানে এক্স অক্ষ যেহেতু আগে, তাহলে এক্স অক্ষের দিকে হা করবে, রাইট? তাহলে আমাদের কেন্দ্র কত বলো তো? কেন্দ্র কিন্তু এবার -4, -1, তাই না? তাহলে তুমি এবার যে এ বের করবা, বি বের করবা, দেন এস বের করবা, দেন জেড বের করবা, সবগুলার প্রথমে কি -4, -1 অ্যাড করে দিতে হবে। -4, -1 কি করতে হবে? অ্যাড করতে হবে। -4, -1 অ্যাড করতে হবে। এখানেও কি -4, -1 কি করতে হবে? অ্যাড করতে হবে। অ্যাড করে দিলা। আচ্ছা, এটার ই এর মান তো আমরা বের করতে পারবো, রাইট? ই এর মান এবারও 5/4 আসবে, 5/4। তাহলে বাকিগুলো বের করে ফেলো। এগুলো অ্যাড করছো, এগুলোর কথা চিন্তা বাদ দাও। তোমার যদি
এক ছকের দিকে হা করছে, সো সব কিছু এক ছকে বড় চেঞ্জ হবে, রাইট? সো এ বিন্দুটির স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এ কমা 0, তাহলে এ হচ্ছে 4। দেন বি বিন্দুটির স্থানাঙ্ক হবে 0 কমা প্লাস মাইনাস বি, বি এর মান হচ্ছে 3। এস হবে প্লাস মাইনাস এ ই কমা 0, এ তো 4, আর ই কত, ই হচ্ছে 5/4, রাইট? আর জেড কত হবে প্লাস মাইনাস এ বাই ই, তাহলে এ বাই ই কমা 0, ঠিক আছে? আর বৃহৎ অক্ষর দৈর্ঘ্য হ্যান তেন আর অক্ষ অনুবন্ধ অক্ষ সব পারবা না তোমরা। আমি জাস্ট কনসেপ্টটা বুঝাইলাম কি, যে ওই যে আগের মতোই আলফা বিটা যা সব জায়গায় কী করতে হয়, অ্যাড করে নিতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি উপবৃত্তের অধিবৃত্তের সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে কীভাবে আমরা বিভিন্ন জিনিস বের করব সেই আইডিয়াটা আমরা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? আচ্ছা, তোমাদের মনে আছে উপবৃত্তের আমরা প্রথমে সাধারণ সমীকরণ দিয়ে আমরা কী বের করছিলাম, মনে আছে? সাধারণ সমীকরণ দিয়ে আমরা উপবৃত্তের সমীকরণ বের করছিলাম না? এখানেও সেম কাজ করব। আবার তোমার হচ্ছে দুইটা বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ বের করছিলাম না? এখানেও সেম কাজ করব। এরপরে এ বি আর এর মধ্যে আমরা রিলেশন দেখব, ওই যে আগের মতোই, আগের মতো, সব উপবৃত্তের মতো, বুঝছো? তার আগে এটা তোমরা আগে লিখো, এরপর আমার সামনে আগাচ্ছি। আচ্ছা, সো আমরা লেখো সবাই গ্রুপ 3। সো গ্রুপ 3তে হচ্ছে মূলত হচ্ছে আমরা ধরো এই ম্যাথটা সলভ করব প্রথমে, ধরো 20 নাম্বারটা, ঠিক আছে? দেখো 20 নম্বরে কী বলা আছে, তুমি প্রথমে লিখে ফেলো। দেওয়া আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2,2, উৎকেন্দ্রিকতা ই এর মান দেওয়া আছে 2, আর নিয়ামক রেখা Z1 Z2 যার সমীকরণ দেওয়া আছে x + y - 9 = 0। আমরা ধরে নিব অধিবৃত্তের উপরস্থের বিন্দু হচ্ছে কি x, y। তাহলে আমাদের অধিবৃত্তের সমীকরণটা কি হবে, SP = EPM, ওই যে আগের মতোই আর কি, জাস্ট ই এর মানটা মানে 1 থেকে বড়। এস আর পি এর দূরত্ব কত বলো দেখি, √x - 2 তার হোল স্কোয়ার প্লাস y - 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ই এর মান কত, ই এর মান হচ্ছে 2, আর পিএম কত, পিএম হচ্ছে মডুলাস অফ ওই যে যা আছে তা ডিভাইডেড বাই √ হচ্ছে x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। পারবো এবার স্কোয়ার করে মডিফাই করতে, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের একদম সাধারণ সমীকরণ দিয়ে হচ্ছে কি অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে? সামনে আগাই, মানে এগুলোতে আসলে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। দেখো গ্রুপ 4-এ কী বলছে, গ্রুপ 4 হচ্ছে সবগুলাতেই তোমার দুইটা বিন্দুগামী কি বলছে অধিবৃত্তের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, ধরো আমরা 23 নাম্বারটাই করি। মানে তোমাদের জিজ্ঞেস করলে তোমরা কী বলবা, সবসময় হচ্ছে ধরো অফলাইন যখন ক্লাস নেই, যখনই কোনো একটা টাইপ আসে, যদি বলি একটা ম্যাথ করবো, কোনটা করাবো, সবার লাস্টেরটা, কারণ ওরা ভাবে সবার লাস্টের ম্যাথটা মানে কঠিন, ঠিক আছে? আচ্ছা, এবার তাকাই, বলছে একটি উপবৃত্তের মানে একটি হাইপারবোলা এত এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে, বলছে এর কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, ভালো কথা বলে দিছে, কেন্দ্র মূল বিন্দুতে, এবং বলছে আর অক্ষ মানে কি, যেদিকে হা করতেছে সেটা x অক্ষ বরাবর, আরও সুন্দর কথা বলছে। তাহলে আমাদের প্রথমে আমাদের অধিবৃত্তের সমীকরণ ধরে নিতে হবে x² / a² - y² / b² = 1। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তাহলে আমাদের এ এর মান আর বি এর মান বের করতে হবে। তাহলে যেহেতু অধিবৃত্তটা এত এবং এত বিন্দু দিয়ে যায়, আমরা এই দুটো বিন্দু দিয়ে এটাকে কী করবো, সিদ্ধ করব। তাহলে সিদ্ধ করে দেখো 2,1 বসাইলে 2² / a², 1² / b² = 1, আর এটা বসাইলে 3² / a² -2² কি b² = 1, তাই না? তাহলে এই দুটো এখন সমাধান করতে হবে। এই দুটো সমাধান তুমি অনেকভাবে করতে পারো চাইলে। তুমি একবার এ কে রাখবা, বি কে বাদ দিবা, বি কে রাখবা, এ কে বাদ দিবা, ঠিক আছে? কিভাবে সহজভাবে করতে পারো, এটা 2 নং ধরো, এটা ধরো 3 নং। তুমি বলো তো এখানে 2 নংকে যদি আমি 2 না মানে হচ্ছে 4 দিয়ে গুণ করি, আর 3 নংকে যদি আমি 1 দিয়ে গুণ করি দেন বিয়োগ করে দিই, তাহলে কিন্তু বি কাটা যাবে। অর্থাৎ বোঝাচ্ছি যে 2 নংকে 4 মাইনাস 3 নংকে আমরা 1 দিয়ে যদি গুণ করে বিয়োগ করে দিই, তাহলে বলো 2 নংকে 4 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 4 ছিল আগে থেকেই, দেন 16/² আসবে, আর এখানে 4 দিয়ে গুণ করলে তো 4/b², এখানেও 4/b², এগুলো বাদ যাবে আর কি, ঠিক আছে?
আর এখানে 1 দিয়ে গুণ করলে হবে তোমার যা আছে তাই থাকবে, 9/a² হবে ইকুয়াল টু এখানে 4, এখানে হচ্ছে 1, তাহলে 3 হবে বিয়োগ করলে আর কি। সো এখান থেকে আমরা এর মানটা বের করে ফেলতে পারবো না, বা a² ইজিলি বের করে ফেলতে পারবো। বুঝা যাচ্ছে? এরপরে কি করবা বলো? এরপর হচ্ছে তোমার এই a² যে মানটা, এটা যে কোনো একটাতে বসাই দিলে তুমি কি b এর মানটা পেয়ে যাবা। ঠিক আছে, এটা তো সহজ, মানে এটা কি বের করে দেখাইতে হবে নাকি? এটা হচ্ছে a², এখানে হচ্ছে 16 - 9 = 3, তাহলে এখানে হচ্ছে তো কত তোমার বলো তো 7, রাইট? সো 7 হচ্ছে a² হচ্ছে তোমার 7/3, জাস্ট ইজি। সো এটা বসাই দিলে কি তোমার b এর মানটা তুমি পেয়ে যাবা। তাহলে আমরা যদি দুইটা বিন্দুগামী অধিবৃত্ত সমীকরণ বের করতে বলা হয়, পারবো। সেম। সো দুই টাইপ, দেখো উপবৃত্তের যে দুই টাইপ ছিল, অধিবৃত্তে কি সেম দুই টাইপ আছে, রাইট? এরপরে যতগুলো ম্যাথ থাকবে সবগুলো ম্যাথেই কি আমাদের তোমার হচ্ছে এ বি আর ই এর মধ্যে সম্পর্ক। কার মধ্যে সম্পর্ক? এ বি আর ই এর মধ্যে সম্পর্ক। সো আমরা এ বি আর ই এর মধ্যে সম্পর্কযুক্ত ম্যাথগুলো হচ্ছে এখন দেখব। ঠিক আছে, সো এবার আসো গ্রুপ 5-এ। ঠিক আছে, দেখো গ্রুপ 5-এর যে ম্যাথগুলো আছে সেগুলোতে আমরা মূলত এ বি আর ই এর মধ্যে সম্পর্ক বের করব। ঠিক আছে, আচ্ছা সব হেডিং তো গ্রুপ 5। সো প্রথমে 24টা ম্যাথ দিয়ে শুরু করি। তোমরা খেয়াল করো 24টা ম্যাথে কি বলছে? বলছে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অক্ষ ধরে, তার মানে কি তোমার কেন্দ্র হচ্ছে 0,0-তে, আর এটা হয় x অক্ষের দিকে হাঁ করছে না তো y অক্ষের দিকে হাঁ করছে, বলা নাই কোন অক্ষের দিকে হাঁ করছে। এখন বলছে যে অধিবৃত্তের সমীকরণে নির্ণয় করো যার উপকেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব হচ্ছে 16। তা আমরা জানি উপকেন্দ্রের মধ্যকার দূরত্ব হচ্ছে 2AE, তাহলে এই মানটা দেওয়া আছে। বা তুমি বলতে পারো ভাই 2BEও লেখা যায়, হ্যাঁ লেখা যাবে, তুমি যেইটার দিকে হাঁ করাবা সেটা লিখবা। ঠিক আছে, আর এখানে বলছে উৎকেন্দ্রিকতা হচ্ছে √2, তার মানে ই এর মান হচ্ছে দেওয়া আছে। তাহলে আমরা তোমার ধরে নিচ্ছি যে আমরা কোন সমীকরণে কাজ করবো বলো তো? আমরা ধরে নিচ্ছি যে আমরা হচ্ছে তোমার এই x অক্ষের দিকে হাঁ করাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 24 নম্বর কোশ্চেনটা একটু সলভ করে ফেলি। আমরা প্রথমে ধরে নিব যে x² / a² - y² / b² = কি 1। এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ, যেখানে আমাদের কি মূলত a এর মান আর b এর মানটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব হচ্ছে 2AE আর উৎকেন্দ্রিকতা হচ্ছে √2। তাহলে আমরা এখানে লিখতে পারি e = কত? √2, এবং 2AE = 16। তাহলে বলো তো 2AE = 16 হয়ে থাকে, তাহলে AE = কত? 8, আর ই এর মান যদি আমি √2 বসাই দিই, তাহলে √2 × a = 8, তার মানে এর মান যেটা আসবে এটা আসবে 4√2। এর মান কত আসবে? 4√2 আসবে। বুঝতে পারছো? আর বি এর মানটা কীভাবে বের করবা? এখানে উৎকেন্দ্রিকতা যেটা ই = কি √1 প্লাস ওই যে b² কি a², না? এখান থেকে তুমি যদি বি এর মানটা বের করতে চাও স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ার = 1 প্লাস b² / a², আর বি যেটা আসবে এটা আসবে a² × e² - 1 আসবে। তোমাদের মনে আছে উপবৃত্তের ক্ষেত্রে শিখছিলাম যে b² = a² × 1 - e², এখানে জাস্ট e² - 1। সো এই সমীকরণ ডিরেক্ট ইউজ করতে পারবা, বুঝছো? তাহলে এখান থেকে তুমি যদি বি এর মানটা ক্যালকুলেশন করে ফেলো, বি এর মানটা ক্যালকুলেশন করার জন্য তোমার এখানে হচ্ছে 16 আসবে, 16 না সরি, এখানে আসবে তোমার স্কোয়ার করলে আসবে 16 × 32 আসবে। সো 32 × e², এর মান হচ্ছে তোমার 2 - 1 আসবে, তার মানে এখানেও তোমার 32 আসবে। ঠিক আছে, তাহলে এর মানও a² এর মানও 32 আসবে, b² এর মানও কি 32 আসবে। সো এখানে সমীকরণটা আসবে x² / 32 - y² / 32 = 1। স্যার আমি আগেই বলছিলাম যে এখানে a এর মান আর b এর মান কোনটা বড় কোনটা ছোট সমান হইলো কি নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, গেল আমাদের 24 নম্বর। 25 সেম, 26-এ আসি। দেখো 26-এ কি বলছে? 26 একটু চেঞ্জ করে দিচ্ছে তোমাকে, বলছে দেখো এবার বলে দিছে যে আর অক্ষটা কোন অক্ষ? ওয়াই অক্ষ, তার মানে ওয়াই অক্ষের দিকে হাঁ করবে, আর অনুবন্ধী অক্ষটা কোন অক্ষ? এক্স অক্ষ। তাহলে আমরা সমীকরণ ধরে নিব কি বার তোমার y² আগে লিখবো আর কি। সো বলছে যে তোমার সমীকরণ নির্ণয় করতে বলছে যার শীর্ষবিন্দু দুইটার মধ্যকার দূরত্ব হচ্ছে
2 আর রুট কেন্দ্রিক কত হচ্ছে √2। আচ্ছা শীর্ষবিন্দু বলতে কি বোঝাচ্ছে তাকাও, খেয়াল করে এটা কয় নম্বর কোশ্চেন বলো তো? 26 নম্বর। সো 26 নম্বরে বলে দিছে তোমার কোশ্চেনে যে তোমার অধিবৃত্তটা হচ্ছে তোমার কোন দিকে হা করবে, অধিবৃত্তটা তোমার ওয়াই অক্ষের দিকে হা করবে, রাইট? ওয়াই অক্ষের দিকে হা করবে। তাহলে এখানে এই যে আমাদের আর অক্ষের যে প্রান্ত বিন্দু দুইটা আছে না, আর অক্ষ, এটা তো আর অক্ষ না, এবার এই আর অক্ষের প্রান্ত বিন্দু দুইটার বা আর অক্ষের যে দৈর্ঘ্যটা, এটা কি তোমার কি বলা হয় তোমার অনেক সময় শীর্ষবিন্দু দুইটার মধ্যকার দূরত্ব, মানে এদেরকে শীর্ষবিন্দু বলা হয়। তুমি চিন্তা করো একটা পরাবৃত্ত না, পরাবৃত্তের ধরে শীর্ষবিন্দু, এটাও শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু দুইটার মধ্যকার দূরত্ব বলা আছে কত 2। তাহলে আমরা সেভাবে কি ম্যাথটা করবো এখন। তাহলে আমরা প্রথমে ধরে নিব কি সমীকরণটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল কত 1। এখানে ই এর মান দেওয়া ছিল কত দেখে নেই তো, ই এর মান হচ্ছে √2 দেওয়া আছে, রাইট? তোমাদের একটা মজার একটা কাহিনী বলি, হ্যাঁ, অধিবৃত্তের ক্ষেত্রে যদি ই এর মান √2 হয়, ই এর মান কি হয় √2 হয়, তাতে মনে রাখবা সবসময় তখন এ আর বি এর মানগুলো অটোমেটিক সমান হয়ে যায়। √2 হইলে কি হয়ে যায়, অটোমেটিক সমান হয়ে যায় এ আর বি এর মানটা। সো এখানে বৃহৎ শীর্ষবিন্দু দুটার দূরত্ব হচ্ছে 2b = 2 দেওয়া আছে, তাহলে b কি দেওয়া আছে 1 দেওয়া আছে, ঠিক আছে, মানে আমরা b = 1 পেয়ে গেছি। এখন দেখো ই এর মান কি √2 পাইছো না তুমি, তাহলে এর মান কিভাবে বের করবা, a স্কয়ার = হচ্ছে b স্কয়ার ইনটু e স্কয়ার মাইনাস 1, তাই না? কারণ একবার b এখানে a এখানে, কেন, কারণ হচ্ছে y অক্ষের দিকে হা করছে। আর বোঝা যাচ্ছে এখানে 1 বসাইলে আর এখানে √2 বসাইলে 2 - 1, 2 - 1 মানে 1, তাহলে এখানে এর মান কত হবে 1 হবে, ঠিক আছে। তাহলে a মানে এর মান b এর মান দুইটার মানই 1, তাহলে সমীকরণ হবে y স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার বাই 1 = 1। তার মানে y স্কয়ার বাই x, y স্কয়ার মাইনাস x স্কয়ার = 1, ঠিক আছে, ক্লিয়ার হইছো? আচ্ছা লাস্ট হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করি। দেখো কি বলছে এখানে, বলছে হাইপারবোলার অক্ষদ্বয়কে স্থানাঙ্কের অক্ষ ধরে বলা নাই যে কোনটা এক্স মানে কোন দিকে হা করছে, ঠিক আছে। বলছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 24 এবং তোমার উপকেন্দ্রদ্বয়ী স্থানাঙ্ক দেওয়া আছে 0, ±13। আচ্ছা কি দেওয়া আছে, উপকেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব দেওয়া আছে আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে। এবার তুমি নিজেই বুঝতে পারবা, খেয়াল করো, যদি উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে কত +-13, 0, +-13, তাহলে বোঝা যাচ্ছে যেহেতু 0, +13 তো উপরের দিকে আর 0, -13 কোন দিকে, নিচের দিকে না। তার মানে সহজ হিসাব, তোমার এসটা কোথায়, কোন অক্ষ বরাবর, এসটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর, রাইট? তাহলে তোমার অধিবৃত্তটা কি এদিকেই তো হা করবে, সরি এই যে এদিকেই তো হা করবে, তাই না? তাহলে আমরা বুঝে গেছি যে এবারও কি আমাদের এক্স অক্ষ যেটা, এক্স অক্ষ হচ্ছে তোমার কি অনুবন্ধী অক্ষ আর ওয়াই অক্ষ কি আর অক্ষ। তাহলে আমরা দেখি একটু কয় নাম্বার কোশ্চেন, 27 নাম্বার। তাহলে কীভাবে করবো বলো তো, প্রথমে ধরে নিবা কি ওয়াই স্কোয়ার ধরতে হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার = কত 1। তোমার কোশ্চেনে কি বলা আছে, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 24, তাহলে 2 এর মান দেওয়া আছে কোশ্চেনে 24, তার মানে অনুবন্ধী অক্ষ কি বুঝছো তো এক্স অক্ষ, তাহলে এর মান কত 12, তাহলে এ স্কোয়ারের মান কত 144, নাকি ভুল লিখতেছি, হ্যাঁ 144। তাহলে বলো তোমার বি কত, মানে কীভাবে পাবা, তোমার হচ্ছে খেয়াল করো কেন্দ্র থেকে এস দূরত্ব পর্যন্ত দূরত্বটা কি 13 না, 13ই তো। তাহলে আমরা জানি কি বিই = 13, তাই তো। আচ্ছা বি তো বের করো পরে, আগে তো ই বের করতে হবে, রাইট? বিই = 13। আচ্ছা পারবো, আমরা ইজিলি বের করতে পারবো। হ্যাঁ বি = 13 না, দেখো খেয়াল করো, আমরা কিন্তু চাইলে এটা কী করতে পারি, আমরা চাইলে এটাকে স্কোয়ার করতে পারি, যে বি স্কোয়ার = 169। কেন আমরা এটা করতেছি, কারণ হচ্ছে আমরা ওই যে এর মান বসিয়ে বি এর মানটা বের করবো, তাহলে ইটাকে সরাই দিব আর কি। তাহলে এটা কীভাবে সরাবো বলো তো, এখানে লিখবো কি 1 যেহেতু অনুবন্ধী অক্ষ হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই কি বি স্কোয়ার, তাই না? তাহলে 169, তাহলে এখানে তোমার
এই যে দেখো বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস কি এ স্কোয়ার ইকুয়াল টু কি 169 না, তাহলে বি স্কোয়ার কাটা, তাহলে এখানে তোমার বি স্কোয়ারটা কত হবে বলো তো 169 মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে আসবে 100 মানে 169 থেকে 144 বাদ দিলে কত 25 আসবে আর কি, বুঝতে পারছো? আবার বলি 2a এর মান দেওয়া আছে, তুমি a এর মান বের করছো, a স্কোয়ার মান বের করছো, আর b e এর দূরত্ব দেওয়া আছে 13, তাহলে তুমি এটাকে এখন কি করবা, তোমার তো b ও নাই e ও নাই, তো তুমি e কে সরাই দিবা, e কে সরানোর জন্য স্কোয়ার করছো, স্কোয়ার করার পর তুমি e এর মান বসাইছো, দেন ক্যালকুলেশন করে তুমি b এর মানটা বের করছো, তাহলে তোমার সমীকরণ কি দাঁড়াবে y স্কোয়ার ডিভাইডেড বাই 25 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 144 ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে তোমার অধিবৃত্তের সমীকরণ। তাহলে এই হচ্ছে আমাদের কত বলো তো গ্রুপ 5 এর ম্যাথ গেছে, ঠিক আছে? তাহলে এবার আসি আমরা গ্রুপ 6 এর ম্যাথে, দেখি কি কি পার্থক্য আছে। দেখো এটা সহজ ম্যাথ, মানে এটা আমরা একটু আগে মাত্র করলাম যে প্লাস মাইনাস 5 মানে তোমার হচ্ছে 2a, আচ্ছা প্লাস মাইনাস 5 মানে হচ্ছে তোমার যে এ ই এর মান দেওয়া আছে, যে a ইন্টু ই এর মান 5 দেওয়া আছে, আর ই এর মান দেওয়া আছে তোমার √5, এটা করছে আর কি। বাট আমরা 29 নম্বরটা করি, 29 নম্বরটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এটা কেন্দ্র চেঞ্জ করা আছে। কি চেঞ্জ করা আছে? কেন্দ্র। আচ্ছা দেখো কি বলছে, একটি হাইপারবোলার উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক হচ্ছে এত এত, বলছে উৎকেন্দ্রিকতা 3। তাহলে হাইপারবোলা কি নির্ণয় করতে বলছে? সমীকরণে নির্ণয় করতে বলছে। তা তুমি চিন্তা করে দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ ড্র করলা, দেন 6,1 1 2 3 4 5 6 6,1 আর 10,1, তাই না? তাহলে 7 8 9 10 10,1, তাহলে এটা হচ্ছে আমাদের এস, এটা কি আমাদের এস প্রাইম, রাইট? তাহলে আমাদের বোঝাই যাচ্ছে আমাদের যেই অধিবৃত্তটা হবে এটা এই দিকে, আর এদিকে কি করবে? হা করবে, রাইট? তাহলে এটা যেহেতু 10,1 আর এটা যেহেতু তোমার 6,1, তাহলে বুঝতেই পারতেছো কেন্দ্র যেটা হবে একদম এই দুটার মাঝামাঝি হবে না? তাহলে 6 থেকে 10 মাঝখানে কত? 8। তাহলে আমাদের কেন্দ্র যেটা হবে সি হবে তোমার 8,1, বুঝতে পারছো? আর সি যদি তোমার মাঝখানে 8,1 হয়, তাহলে বলো তো 8 থেকে 10 এর ডিস্টেন্স কত? 2 ঘর। তাহলে এখানে হবে তোমার এ ই, যেটা সি থেকে এস এর দূরত্ব তো এই হয়, তাহলে এ ই ইকুয়াল টু কত? 2। এখন তোমার কোশ্চেনে তো ই এর মান খুব সুন্দর করে দেওয়া আছে, কত? 3। তা তুমি এখানে 3 বসাই দাও, তাহলে 3a ইকুয়াল টু 2, তাহলে এখানে এ এর মান হচ্ছে 2/3, বুঝতে পারছো? তাহলে আমাদের এ স্কোয়ার কত? এ স্কোয়ার হচ্ছে 4/9, এ স্কোয়ার হচ্ছে তোমার 4/9। তাহলে এ স্কোয়ার যদি 4/9 হয়, বি স্কোয়ার কত হবে? বি স্কোয়ার মানে এ স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস 1, রাইট? তাহলে এখানে হবে তোমার 4/9, ই এর মান 3, তার মানে 9 মাইনাস 1 8, 4টা 32, তাহলে তোমার বি স্কোয়ারের মানটা আসবে 32, আর এ স্কোয়ার মান হচ্ছে 4/9। তাহলে তুমি বসাতে পারবে না এখন, বুঝতে পারছো? ক্লিয়ার? ও আচ্ছা, সমীকরণ তো লিখি নেই, সরি। সমীকরণ কি এবার এক্স স্কোয়ার হবে? সমীকরণে কিন্তু কেন্দ্র চেঞ্জ হয়েছে, তাহলে তোমার যেহেতু এক্স অক্ষের দিকে হা করছে, তাহলে এক্সটা আগে হবে, তাহলে এক্স মাইনাস 8 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে 1, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। তা তুমি উপবৃত্তে যত ধরনের ম্যাথ শিখে আসছো, অধিবৃত্তের ম্যাথগুলোও কি একদম সেম টাইপের ম্যাথ। ক্লিয়ার? আচ্ছা, গ্রুপ 6 গেল। গ্রুপ 7 হচ্ছে আমরা করব না। গ্রুপ 7 হচ্ছে তোমার পরামিতিক সমীকরণ রিলেটেড কনসেপ্ট। পরামিতিক সমীকরণ। সো পরামিতিক সমীকরণ আমাদের বাদ, আমাদের একটা কনসেপ্ট বাকি আছে অধিবৃত্তের ক্ষেত্রে, সেটা কি বলতো? সেটাকে বলে অসীমতট রেখা। সো আমরা সবাই হেডিং দিই একটু, অসীমতট রেখা। অসীমতট রেখা। এন্ড প্রশ্ন হচ্ছে ভাই অসীমতট রেখাটা কি? আচ্ছা একটু খেয়াল করো, হ্যাঁ, এটা আমাদের একটু বুঝতে হবে। সো এটাও ধরো এক্স অক্ষ, আচ্ছা এটা ধরো ওয়াই অক্ষ। আচ্ছা যদিও আমি হয়তোবা সুন্দর করে নাও আঁকতে পারি,
মানে না আঁকতে পারি বলতে হয়তো বা পারবো না। এখানে আচ্ছা এই রেখা তো হবে না এটা। আচ্ছা ধরো আমি এখানে একটা তোমার অধিবৃত্ত আঁকবো। এখন অধিবৃত্তটা হচ্ছে আমি ধরো কই জানি কালার, ফিল কালার ব্ল্যাক, পরে হচ্ছে তোমার আচ্ছা আচ্ছা এখানে ধরো এটাও কালো করে দিই। আচ্ছা ধরো এটা একটা পাশ, ঠিক আছে। আর আমরা যদি সেম সেম একটা বৃত্ত যদি এই পাশেও আঁকি, মানে তুমি বুঝতেছো জাস্ট, মানে ধরো আমি আঁকতে পারবো না দেখে একটু ইয়ে করে নিলাম আর কি। মিলছে কি? মিলে নেই, ধরো মিলছে, ঠিক আছে। আর এখানে যেটা আছে এটাও আমি ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। ধরো এটা এখানে আছে আর কি। আচ্ছা তো ধরো আমরা এখানে একটা অধিবৃত্ত ড্র করে ফেলছি। এখন এই যে অধিবৃত্তটা আছে না, আমরা এবার একটা অসীমতট রেখা নিয়ে আসবো। এখন অসীমত রেখাটা কিভাবে অঙ্কন করে একটু খেয়াল করো। অসীমত রেখাটা হচ্ছে ফার্স্ট অফ অল কেন্দ্র দিয়ে যাবে। কি দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। এখন কেন্দ্র দিয়ে যাওয়ার সময় সে কি করবে জানো? সে হচ্ছে এই অধিবৃত্তকে অসীমে কোথাও ছেদ করবে, স্পর্শ করবে। সে অসীমে গিয়ে অসীমে গিয়ে কোথাও স্পর্শ করবে। এটা তো অধিবৃত্ত এরকম হবে না, আরও এটা তো বৃত্তের মতো হয়ে গেছে, বা এটা আরেকটু যাবে আর কি। মানে তোমার এই রেখাটাই যদি আমি এখানে মানে বাড়াই দিই, মানে এই রেখাটাই তোমার এটা আরো বাড়বে আর কি, বুঝছো? এটা গিয়ে কি করবে জানো? মানে এটা আসলে এত তাড়াতাড়ি এখানে টাচ করে ফেলবে না, মানে খুবই কাছাকাছি জায়গাতে টাচ করবে না। এটা কি করবে জানো? এটা একদম অধিবৃত্তের একদম কাছাকাছি জায়গা দিয়ে যাবে। কিন্তু মানে সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একটা অসীমত রেখা, মানে যে রেখাটা হচ্ছে তোমার কেন্দ্র দিয়ে যায় এবং অধিবৃত্তকে অসীমে গিয়ে স্পর্শ করে। অসীমে গিয়ে কি করে? স্পর্শ করে, কিন্তু নিজে অসীমে যায় না। মানে এরকম একটা মানে আর কি, যে অসীমে গিয়ে কি করে? স্পর্শ করে। এখানে স্পর্শ করবে না সে, বাট অসীমে গিয়ে সে স্পর্শ করবে, বুঝছো? তাহলে এবার আসো যে এখানে কি, এখানে ধরো আরেকটা কি অসীমতট রেখা, ঠিক আছে। আচ্ছা এটাকে আর একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা মানে এরকম একটা কি রেখা আসবে আর কি, ঠিক আছে। তাহলে এই রেখাগুলো হচ্ছে তোমার কেন্দ্রটা হবে ইয়াতে আর কি, একদম কেন্দ্রের ভিতরে যাবে আর কি, ঠিক আছে। মানে কেন্দ্র একদম 0,0-তে, মানে এইখানে একদম মাঝখান দিয়ে কেন্দ্র যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা এই দুটো রেখাকে বলো অসীমতট রেখা, ঠিক আছে। আর অসীমতট রেখার সমীকরণ বের করার জন্য তোমাদের আমি জাস্ট দেখাই। আচ্ছা আগে বুঝাই নিই আর কি। অসীমত রেখার সমীকরণ বের করার জন্য সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে, ধরো তোমার কাছে এই সমীকরণটা দেওয়া আছে, তুমি এখন এখান থেকে অসীমত রেখার সমীকরণ বের করতে বলছে। তুমি সিম্পলি জন্য কি করবা? সিম্পলি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু এই ওয়ানের জায়গায় জাস্ট একটা জিরো লিখবা। কি লিখবে? একটা জিরো। এখান থেকে আমরা অসীমত রেখার সমীকরণ খুব সহজে পেয়ে যাব। কিভাবে পাবো? আমরা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারকে এক পাশে রাখবো, এক্স স্কোয়ার বাই স্কোয়ারকে এক পাশে রাখবো, রুট করে দিব। রুট করলে এখানে যেটা হবে বিটা ওই পাশে যাবে, আর রুট করলে ওয়াই করলে কত হবে? প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স হবে। এটা হচ্ছে আমাদের অসীমতট রেখার সমীকরণ। দুটো সরল রেখা, একটা প্লাস এটা কি মাইনাস। আর যদি এই সরল রেখাটা হয় ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, তুমি অসীমতট রেখার সমীকরণ বের করতে বললে কি করবা?
ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কি 0 বসাবা, দেন তোমার ওয়াই ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এটা হচ্ছে কি অসীমত রেখার সমীকরণ। জাস্ট 1 এর জায়গায় 0 বসাইলেই কি তুমি অসীমত রেখাটা পেয়ে যাবা, বুঝছো? এর কথা হচ্ছে ভাই এটা কেমনে করলো, আপনি তো জাস্ট একটা উপর দেখা জাস্ট বলে দিলেন। খেয়াল করে আমি তোমাকে দেখাই একটা জিনিস, দেখো অসীমত রেখার মানে সংজ্ঞাটা জাস্ট একটু বুঝো। বলছে কোনো রেখাকে বর্ধিত করলে যদি হাইপারবোলাকে অসীমে ছেদ করে কিন্তু রেখা নিজে অসীমে অবস্থিত নয়, তবে ওই রেখাকে হাইপারবোলারকে অসীমত রেখা মানে বলা হয়। হাইপারবোলার আদর্শ সমীকরণের ডান পাশে 1 এর পরিবর্তে 0 প্রতিস্থাপন করলে আমরা অসীমত রেখা দুটো কি পেয়ে যাই, বুঝতে পারছো? আর উপরে যদি আরেকটু পড়ো আরো ভালো করে বুঝতে পারবা যে একটি সরলরেখা কোনো বক্ররেখার সহিত অসীম দূরে অবস্থিত দুইটি সমপরিত বিন্দুতে যদি কি হয় ছেদ করে, তাহলে ওই সরলরেখা নিজে সম্পূর্ণ অসীম অবস্থিত থাকে না, সে তো অসীমে না, সে তো আমাদের কাছেই আছে। সো ওই রেখাকে কি বলা হয়, অসীমত রেখা বলা হয়। আর এই যে দেখো অসীমত রেখার নর্মাল ওয়েতে যদি তুমি অসীমত রেখার সমীকরণ বের করতে যাও এই বিশাল প্রসেস ফলো করতে হবে, কিন্তু তার বিকল্প যে জিনিসটা যেটা সেটা হচ্ছে 1 এর জায়গায় জাস্ট কি বসাবা 0 বসাবা। এত কাহিনী তো দরকার নেই, তুমি 1 এর জায়গায় 0 বসাই দিবা, বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? তাহলে তোমাকে যদি এবার অসীমত রেখার সমীকরণটা বের করতে বলা হয়, দেখো এই যে গ্রুপ 8 যেটা এখানে আমাদের অসীমত রেখার সমীকরণ বের করতে বলছে। তুমি খেয়াল করো, আমি আসলে ম্যাথ এখানে করানোর কিছু নাই, তুমি জাস্ট এটার অসীমত রেখার সমীকরণ বের করতে চাইলে 1 কে কি লিখবা 0 লিখে, 1 কে 0 লিখলে কি লিখবা প্লাস মাইনাস বি বাই এ, না বি হচ্ছে তোমার 3, এ হচ্ছে এখানে কত 2 হবে আর এখানে x হবে। এটার অসীমত রেখা হবে কি এটা, তুমি এখানে x 1 এর জায়গায় কি বসাতে পারবা 0 বসাতে পারবা না? এই সমীকরণে 1 এর জায়গায় কি বসাবা 0 বসাবা, এটা স্ট্যান্ডার্ড ফর্মে নাই, স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার পর তুমি 1 এর জায়গায় কি বসাবা 0 বসিয়ে দিবা। আর এগুলা কেন অসীমত রেখা কিভাবে বের করতে হবে, তোমার হচ্ছে এগুলা কি করবা তুমি, এগুলা জাস্ট তুমি উপকেন্দ্র উৎকেন্দ্রিকতার সাহায্যে আগে কি বের করবা, আগে হচ্ছে তোমার হাইপারবোলার সমীকরণ বের করবা, এরপরে কি বের করবা অসীমত রেখা বের করবা, অথবা তুমি এ এর মান আর বি এর মান বের করলেই তো হয়ে যাবে। ক্লিয়ার? সো প্রসেসটা কি বুঝছো, প্রসেসটা ক্লিয়ার? তার মানে আমরা অসীমত রেখার কনসেপ্টটা বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি যে ফার্স্টে বলছিলেন যে অনুবন্ধী অক্ষের মধ্যে কতটুকু দূরত্বে হচ্ছে আমাদের সেই বিটা আছে সেটা আপনি ক্লিয়ার করেন নাই, রাইট? মনে আছে আপনি ক্লিয়ার করিনি। সো এবার হচ্ছে আমরা এই অসীমত রেখার থেকে ওই জিনিসটা ক্লিয়ার করব। এবার আসো দেখো আমাদের এই যে এইটা একটা শীর্ষবিন্দু না ভাই, এটা কি বিন্দু শীর্ষবিন্দু, এটাও কি বিন্দু একটা শীর্ষবিন্দু। আমি যদি এই শীর্ষবিন্দুতে একটা স্পর্শক আঁকি, সেম টু সেম এই শীর্ষবিন্দু যদি আরেকটা স্পর্শক আঁকি, তাহলে খেয়াল করো এই স্পর্শক দুইটা অসীমত রেখাকে টোটাল 4টা বিন্দুতে ছেদ করতেছে, রাইট? 4টা বিন্দু কি করতেছে ছেদ করতেছে। সেই বিন্দুগুলা যোগ করলে, সেই বিন্দুগুলা কি করলে যোগ করলে আমাদের সেই বিন্দুগুলা ওয়াই অক্ষকে যেইটুকু অংশ ছেদ করে সেই অংশের মানে কি আমাদের সেই বি এর মান। কার মান? বি এর মান। আবার বলতেছি, অসীমত রেখা দুইটা আমি আঁকলাম, শীর্ষ বিন্দুতে আমরা লম্ব আঁকলাম বা স্পর্শক আঁকলাম, সেই স্পর্শকগুলো অসীমত রেখাকে 4টা বিন্দু ছেদ করে। তো 4টা বিন্দু যদি আমি দুইটা জাস্ট যোগ করে দিই, তারা ওয়াই অক্ষকে যেই যেই বিন্দু ছেদ করে সেই দৈর্ঘ্যটাই আমাদের কার মান, সেই অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের বিয়ের মানের কোনো সমস্যা আছে নাই? তাহলে আমাদের মোটামুটি অধিবৃত্তের কনসেপ্টগুলো কি ক্লিয়ার হয়েছে, বাট আমরা অধিবৃত্তের স্পর্শক রিলেটেড কোনো কিছু শিখি নাই, তাই না? তাহলে আমরা আরেকটা লেকচারে উপবৃত্ত, পরাবৃত্ত আর অধিবৃত্তের যে স্পর্শক রিলেটেড যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলো লিখে দিব, ঠিক আছে? বাট মাথায় রাখো তোমাদের কনিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটা চ্যাপ্টার। এখান থেকে সবসময় 2টা সিকিউ আসে এবং অ্যাডমিশনে তো প্রচুর কোশ্চেন আসেই। তোমাকে যতই ঘুরে পেঁচাই ম্যাথ দেখ, তুমি ইনশাল্লাহ পারবা যদি আমি তোমাকে যা পড়াইছি যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, ঠিক আছে? সো আমরা আরেকটা লেকচার নিব, সেখানে স্পর্শক নিয়ে কাজ করব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।